অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের সিজন 2 এর শেষে আমরা দেখেছিলাম আরিসু আর উসাগি সহ কিছু প্লেয়ার গেমসগুলোকে শেষ করতে পেরেছিল। এরপর তাদেরকে দুইটা অপশন দেওয়া হয়, চাইলে তারা আসল দুনিয়াতে ফিরে যেতে পারবে অথবা বর্ডারল্যান্ডের এই দুনিয়াতে পার্মানেন্টলি সিটিজেন হয়ে থেকে যেতে পারবে। আরিসু আর উসাগি আসল দুনিয়াতে ফিরে আসার অপশনটাকে বাছাই করে। প্রায় সব প্লেয়াররাই আসল দুনিয়াতে ফিরে আসে, তবে বান্দা আর ইয়াবা নামের দুইজন প্লেয়ার বলে এই দুনিয়াতে এক্সপেরিয়েন্স করার মতো অনেক কিছুই বাকি আছে, তাই তারা আসল দুনিয়াতে না গিয়ে গেমের দুনিয়াতে পার্মানেন্ট সিটিজেন হয়ে যায়। প্লেয়াররা আসল দুনিয়াতে আসার পর ইউনিভার্সিটির একজন প্রফেসর রিউজি মাতসুয়ামা বেঁচে ফিরে আসা সকল প্লেয়ারদেরকে ইন্টারোগেশন করে। রিউজি আরিসুকে জিজ্ঞেস করে তার শেষ কোন ঘটনাটা মনে আছে। আরিসু বলে সে তার বন্ধুদের সাথে শিবুইয়া শহরের রাস্তায় ছিল, হঠাৎ করে তারা আকাশে আতশবাজি ফুটতে দেখে। এরপর তারা তিনজন একটা বাথরুমে গিয়ে লুকিয়েছিল, হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গিয়েছিল। এরপর কি হয়েছে সেটা তার মনে নেই। অর্থাৎ আমরা বুঝতে পারি বেঁচে ফেরা প্লেয়াররা গেমের দুনিয়ার কথা ভুলেই গেছে, তাদের স্মৃতি মুছে গেছে। এখানে আমরা জানতে পারি মূলত তারা আকাশে যে আতশবাজিটা দেখেছিল বাস্তবে সেটা ছিল একটা উল্কাপিণ্ড। শহরে উল্কাপিণ্ড পড়ার কারণে অনেক মানুষ মারা গিয়েছিল। আহত হয়ে আরিসু হার্ট অ্যাটাক করেছিল। মেডিকেল টিম এসে জীবিত দেখে আরিসুকে হাসপাতালে নিয়ে যায়। তখন রিউজি জিজ্ঞেস করে সে এমন কোনো স্বপ্ন দেখেছে কিনা যেখানে সে বিভিন্ন ধরনের গেম খেলেছে। আরিসু বলে গেম নিয়ে তার কিছু মনে পড়ছে না, তবে সে একটা স্বপ্ন দেখেছে যাতে তার মনে হয়েছে সে অন্য একটা দেশে ঘুরতে গিয়েছে। আরিসুর ইন্টারোগেশন এখানেই শেষ করা হয়। রিউজি বলে এই পর্যন্ত সে যতজনকে ইন্টারোগেশন করেছে সবাই আতশবাজি আর গেম খেলার কথা বলেছে। এই ঘটনাটা সবার মধ্যেই কমন, তার মানে নিশ্চয়ই কিছু আছে যা সে এখনো জানতে পারছে না। এখানে আমরা দেখতে পাই রিউজি একজন হ্যান্ডিক্যাপ, চলাফেরা করার জন্য সে হুইল চেয়ার ব্যবহার করে। আরিসু আর রিউজি কথা বলছিল, তখন উসাগি আরিসুর সাথে দেখা করতে আসে। আরিসু উসাগি আর রিউজিকে পরিচয় করিয়ে দেয়। আমরা জানতে পারি আরিসু আর উসাগি বিয়ে করেছে, অর্থাৎ তারা এখন হাজব্যান্ড ওয়াইফ। তাদের দুজনেরই কিন্তু গেমের দুনিয়ায় কি হয়েছিল সেই সম্পর্কে কোনো স্মৃতি নেই। গেমের দুনিয়ায় একসাথে থাকার কারণে তারা বাস্তব দুনিয়াতেও একটা কানেকশন ফিল করেছে, তাই তারা বিয়ে করেছে। উল্কাপিণ্ড পড়ার সময় উসাগিও শহরেই ছিল, তাই রিউজি উসাগিকে একটা কার্ড দিয়ে তাকে সময় দিতে বলে। এরপর উসাগি আর আরিসু চলে যায়। এরপর আমরা জানতে পারি রিউজি মৃত্যু নিয়ে খুবই কৌতূহলী। মৃত্যুর পরে মানুষের সাথে কি হয়, মৃত্যুর পরের দুনিয়াটা কেমন, আর মানুষ মৃত্যুর সময় কি ফিল করে, এই জিনিসগুলো জানার জন্য সে রিসার্চ করছে। মূলত এই কারণেই সে উল্কাপিণ্ডের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা 10 জন প্লেয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে। এরপর রিউজি কোনো একটা মেয়ের সাথে দেখা করতে যায়। মেয়েটা রিউজিকে কোনো একটা সেমিনারের ব্যাপারে বলে। সে জিজ্ঞেস করে রিউজি সেই সেমিনারে যেতে চায় কিনা। রিউজি বলে সে যেতে চায়, তবে সেখানে যাওয়া সহজ না। যদি মেয়েটা সুপারিশ করে তাহলেই সে যেতে পারবে। মেয়েটা বলে তার মতে সেখানে না যাওয়াই ভালো, যারা একবার সেখানে যায় তারা শুধুই আফসোস করে। রিউজি জিজ্ঞেস করে সে সেখানে কি কি দেখেছে। মেয়েটা বলে তারা সেখানে অনেক ধরনের গেম খেলেছিল। মেয়েটার সাথে দেখা করার 1 সপ্তাহ পরে রিউজির কাছে একটা ইনভিটেশন মেইল আসে। সেমিনারে তাকে ডাকা হয়েছে। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে রিউজি মেইলে দেওয়া লোকেশনে পৌঁছে যায়। সেখানে রিউজির মতোই মৃত্যুকে কাছে থেকে এক্সপিরিয়েন্স করার আশায় আরও কয়েকজন লোক এসেছে। সবাইকে গোল করে চেয়ারে বসানো হয়। একজন প্রতিনিধি বলে তাদেরকে একটা গেম খেলতে হবে, জার্নিতে অংশগ্রহণ করতে হলে এই গেমে জিততে হবে। যারা এখানে এসেছে তারা তো আর জানে না এই জার্নির মাধ্যমে কি বোঝানো হয়েছে। এরপর গেম শুরু করা হয়। গেমের নাম ওল্ড মেড। সবার সামনে কিছু কার্ড দেওয়া হয়। এই খেলায় একজনের কাছে একটা জোকার আছে। অন্য প্লেয়াররা না দেখেই তার পাশের প্লেয়ারদের থেকে একটা করে কার্ড নেবে। যেই প্লেয়ারের থেকে জোকারের কার্ড নিয়ে যাওয়া হবে সেই প্লেয়ার আউট হয়ে যাবে। এভাবেই শেষ পর্যন্ত যার কাছে জোকারের কার্ডটা থাকবে সে উইনার হবে। খেলা শুরু করার পর একজন প্লেয়ারের থেকে তার পাশের প্লেয়ার জোকারের কার্ডটা নিয়ে নেয়, সে আউট হয়ে যায়। আর সাথে সাথেই ইলেকট্রিক শক দিয়ে প্লেয়ারটাকে মেরে ফেলা হয়। এমন ভয়ানক মৃত্যু দেখে আরেকজন প্লেয়ার চেয়ার থেকে উঠে যায়, আর সাথে সাথেই শক লেগে সেও মারা যায়। অর্থাৎ কোনোভাবেই চেয়ার থেকে উঠা যাবে না। বাকি প্লেয়াররা ততক্ষণে বুঝে যায় এটা কোনো সাধারণ গেম না, এটা হলো ডেথ গেম। এবার তারা সিরিয়াসভাবে গেম খেলতে শুরু করে। অনেকক্ষণ খেলার পর বাকি সব প্লেয়াররা মারা যায়, শুধু রিউজি আর অন্য একজন প্লেয়ার বেঁচে আছে। জোকারের কার্ডটা এখন রিউজির কাছে আছে। জোকারের কার্ড আর অন্য একটা কার্ড থেকে সামনের জনকে যে কোনো একটা চুজ করে নিতে হবে। যদি সে জোকারের কার্ডটা নিয়ে যায় তাহলে রিউজি মারা যাবে। অনেক ভেবেচিন্তে সামনের প্লেয়ার কার্ড নিতে হাত বাড়ালে রিউজি তার দিকে জোকারের কার্ডটা এগিয়ে দেয়।
রিভার্স সাইকোলজির কারণে সামনের প্লেয়ার রিউজির এগিয়ে দেওয়া জোকারের কার্ডটা না নিয়ে অন্য কার্ডটা নিয়ে নেয়। এতে সে মারা যায় আর রিউজি গেমে জিতে যায়। এরপর বান্দা নামে সেই প্লেয়ারটা আসে, যে গেমে জিতে যাওয়ার পরেও আসল দুনিয়াতে ফিরে না এসে গেমের দুনিয়াতেই থেকে গেছে। সে রিউজিকে বর্ডারল্যান্ডে স্বাগত জানায়। বান্দা রিউজিকে বলে রিউজিকে তার জন্য একটা কাজ করে দিতে হবে। রিউজি যদি উসাগিকে বর্ডারল্যান্ডে নিয়ে আসতে পারে তাহলে রিউজিকে সেই জিনিসটা দেওয়া হবে যা সে সারা জীবন ধরে খুঁজে আসছে, অর্থাৎ রিউজিকে জীবন ও মৃত্যু সন্ধিখানে নিয়ে যাওয়া হবে। সেখানে সে মৃত্যুকে ফিল করতে পারবে, মৃত্যুকে কাছ থেকে দেখতে পারবে, তাকে মৃত্যুর পরের দুনিয়াটাকেও দেখানো হবে। রিউজি বলে সে কিভাবে উসাগিকে বর্ডারল্যান্ডে নিয়ে আসবে। বান্দা বলে উসাগির মনে এখনও তার বাবার জন্য ভালোবাসা আছে, এখনও উসাগি তার বাবাকে মিস করে, আর এটাকে কাজে লাগাতে হবে। উসাগিকে বোঝাতে হবে বর্ডারল্যান্ডে আসলে সে তার বাবাকে ফিরে পাবে, তাহলেই উসাগি নিজে থেকেই আসবে। এরপর বান্দা রিউজিকে এক ধরনের লিকুইড ড্রাগ দিয়ে বলে এই ড্রাগের মাধ্যমেই উসাগি আর সে বর্ডারল্যান্ডের দুনিয়ায় আসতে পারবে। এরপর উসাগি স্বপ্নে তার বাবাকে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে। যখনই সে কাছে যাওয়ার চেষ্টা করে তখন তার বাবা পাহাড় থেকে লাফ দেয়। উসাগির ঘুম ভেঙে যায়। সে এই স্বপ্নটা এখন প্রায় প্রতি রাতেই দেখে, যা তাকে হান্ট করে যাচ্ছে। এরপর আমরা উসাগি আর আরিসুর সুন্দর একটা সংসার দেখতে পাই। তারা একসাথে একটা সুন্দর জীবন কাটাচ্ছে। আরিসু আর উসাগি দুজনেই জব করছে। আরিসু এখন কনসালট্যান্ট হিসেবে কাজ করছে। এভাবেই কিছুদিন চলার পর আরিসুর কাছে একটা মেয়ে আসে। আরিসু তাকে চিনতে পারে না। সে নর্মালভাবেই কথা বলছিল, তবে মেয়েটা আরিসুর নাম ধরে ডাকে। এই মেয়েটার নাম হচ্ছে অ্যান। তারা একসাথে গেমের দুনিয়ায় গেম খেলেছে। অ্যান আরিসুর নাম ধরে ডাকলে আরিসু অবাক হয়ে জিজ্ঞেস করে সে তার নাম কিভাবে জানলো। অ্যান বলে এর আগেও তাদের দেখা হয়েছে। এই শহর থেকে দূরে কোনো একটা জায়গায় তারা একসাথে ছিল। যারা যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা সবাই একটা অন্য দুনিয়া দেখেছে। আরিসু নিজেও সেই দুনিয়ায় ছিল, তবে সে কোনো কারণে সবকিছু ভুলে গেছে। তবে সেই দুনিয়া আসলে এক্সিস্ট করে। সেখানে তারা ডেথ গেম খেলে জিতেছিল, যার কারণে তারা আসল দুনিয়ায় ফিরে আসতে পেরেছে। অ্যান বলে সে নিজেও গেমের দুনিয়ার সবকিছু মনে করতে পারছে না, তাই সবকিছু জানার জন্য সে গেমের দুনিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। সে একটা ড্রাগ খুঁজে পেয়েছে যার মাধ্যমে গেমের দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব। আর কিছু বলার আগে সেখানে একজন ডাক্তার চলে আসে। এদিকে উসাগি কাজে যাওয়ার পর অদ্ভুত কিছু ফিল করে। সে তার চারদিকে মৃত মানুষদেরকে দেখতে পায়, ঠিক যেমনটা গেমে ঘটেছিল। উসাগি সবকিছু ভুলে গেল। ধীরে ধীরে তার গেমের দুনিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। অফিস থেকে ফিরে আসার পর আরিসু উসাগিকে কল করে জিজ্ঞেস করে তার ফিরতে কত সময় লাগবে। তখন উসাগি কান্না করতে করতে তাকে ক্ষমা করে দিতে বলে কল কেটে দেয়। আরিসু তো কিছুই বুঝতে পারে না উসাগির কি হয়েছে। এরপর উসাগি তার মোবাইলটাও বন্ধ করে দেয়। আরিসু উসাগির বাড়িতে গিয়ে দেখতে পায় উসাগি সেখানেও নেই। পরদিন থেকে পুলিশ উসাগির খোঁজ করতে শুরু করে। অফিসাররা জানায় উসাগিকে শেষবার প্রফেসর রিউজির সাথে একটা রিসোর্ট হোটেলে দেখা গেছে। আরিসু বলে তারা 2 সপ্তাহ আগে ইউনিভার্সিটিতে রিউজির সাথে প্রথমবার দেখা করেছিল। রিউজি হয়তো উসাগিকে কিডন্যাপ করেছে। তবে অফিসাররা বলে তাদের ধারণা উসাগি আর রিউজির মধ্যে ইলিগাল সম্পর্ক থাকতে পারে, তাই তো তারা একসাথে রিসোর্টে দেখা করতে গেছে। এরপর আরিসু ইউনিভার্সিটিতে গিয়ে রিউজির খোঁজ করে। জানতে পারে রিউজিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সে আরও জানতে পারে রিউজি মৃত্যুর পরের জীবন নিয়ে রিসার্চ করছে। এই রিলেটেড কিছু সেমিনারেও আজকাল সে অংশগ্রহণ করেছে। এরপর আরিসু রিউজির টেবিলে উসাগির বাবার মৃত্যুর নিউজ পেপার কাট আর উসাগির ডাটা দেখতে পায়। পাশেই উসাগির নেওয়া ইন্টারভিউর মেমোরি কার্ড ছিল। ভিডিও চালিয়ে আরিসু উসাগিকে তার বাবাকে নিয়ে দেখা সেই স্বপ্নটা নিয়ে বলতে শুনে। উসাগি বলে কিছু কথা আছে যা সে তার হাজব্যান্ড মানে আরিসুকেও বলতে পারে না। সে আরিসুকে বিয়ে করলেও নতুন জীবন শুরু করতে পারছে না। এখনও সে তার বাবাকে খুঁজে যাচ্ছে। স্বপ্নে সে ফিল করে তার বাবা যেন এখনও জীবিত আছে। যদি কোনোভাবে তার বাবার কাছে ফিরে যাওয়া যায় তাহলে সে সেখানেই যাবে। এসব শুনে আরিসু কষ্ট পেয়ে বাড়ি ফিরে যেতে শুরু করে। তখন বান্দা নামে সেই প্লেয়ারটা আরিসুর সামনে আসে। সে আরিসুকে বলে গেমের দুনিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় হচ্ছে আরিসু। খুব তাড়াতাড়ি তার সবকিছুই মনে পড়ে যাবে। বান্দা আরিসুর পকেটে একটা কার্ড রেখে বলে উসাগি এখন গেমের দুনিয়াতে আছে। উসাগিকে বাঁচাতে হলে আরিসুকেও গেমের দুনিয়াতে যেতে হবে। ঘোর ভাঙলে আরিসু তার পকেটে একটা জোকারের কার্ড দেখতে পায়। এরপর হসপিটাল থেকে কল করে জানানো হয় উসাগি আর রিউজিকে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে হাসপাতালে আনা হয়েছে। আরিসু গিয়ে দেখতে পায় উসাগি বর্তমানে কোমায় আছে। ডাক্তার জানায় রিউজি আর উসাগি দুজনের বডিতে ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে, অর্থাৎ ড্রাগের ওভারডোজের কারণে উসাগি আর রিউজি কোমায় চলে গেছে। অফিসার বলে এটা সুইসাইড অ্যাটেম্পটও হতে পারে। ডাক্তার আরও জানায় তারা টেস্ট করে জানতে পেরেছে উসাগি প্রেগন্যান্ট। অল্প কিছুদিন হওয়ায় এই ব্যাপারে হয়তো উসাগি নিজেও জানে না।
এরপর অফিসাররা আরিসুকে উসাগির সাথে থাকা জিনিসগুলো দেখে জানাতে বলে এখানে সন্দেহজনক কিছু আছে কিনা। আরিসু সেখানে একটা জোকারের কার্ড দেখতে পায়। তার মনে পড়ে বান্দা নামের একজন তাকে জোকারের কার্ড দিয়ে বলেছে উসাগি বর্ডারল্যান্ডে আছে। অ্যানও তাকে এমনই একটা গেমের দুনিয়ার কথা বলেছে। উসাগিকে খুঁজে বের করার জন্য ডেসপারেট হয়ে আরিসু অ্যানের সাথে দেখা করতে যায়। আরিসু অ্যানকে উসাগি আর রিউজির ব্যাপারে জানায়। বান্দার দেওয়া কার্ডটা দেখিয়ে বলে সেই লোকটাও তাকে গেমের দুনিয়ার কথা বলেছে, যেমনটা অ্যান বলেছিল। সে বলেছে উসাগি গেমের দুনিয়া মানে বর্ডারল্যান্ডে আছে। যদি কোনো উপায় থাকে তাহলে আরিসু বর্ডারল্যান্ডে গিয়ে উসাগিকে ফিরিয়ে আনবে। অ্যান বলে বর্ডারল্যান্ড হচ্ছে জীবন ও মৃত্যুর মাঝখানে দুনিয়া। যখন কারো হার্ট অ্যাটাক হয় তখন হার্টবিট চালু করার জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় থাকে। এই 2 মিনিটের মধ্যেই মানুষ বর্ডারল্যান্ডের দুনিয়ায় পৌঁছে যায়। তবে বাস্তব জীবনের 2 মিনিট বর্ডারল্যান্ডের কয়েক দিন বা কয়েক মাসের সমান। যারা বর্ডারল্যান্ডে গেম খেলতে গিয়ে মারা যায় তারা বাস্তবেও মারা যায়। আর যারা গেম খেলে জিতে নির্দিষ্ট সময়ে ফিরে আসতে পারে, বাস্তব জীবনে 2 মিনিট পর তাদের হার্টবিট আবারও ফিরে আসে। আরিসু জিজ্ঞেস করে অ্যানের কাছে বর্ডারল্যান্ডে যাওয়ার কোনো উপায় আছে কিনা। অ্যান বলে 2 মিনিটের জন্য হার্টবিট বন্ধ করার মতো একটা ড্রাগ তার কাছে আছে, তবে এটা সে এখন পর্যন্ত একবারও ব্যবহার করেনি। এতে আরিসুর মৃত্যু হতে পারে। উসাগিকে বাঁচানোর জন্য আরিসু নিজের জীবনের পরোয়া না করে অ্যানকে ড্রাগ পুশ করতে বলে। অ্যান সেই বিশেষ ড্রাগ আরিসুর শরীরে ইনজেক্ট করে দেয়। তখন আরিসু ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় ঘড়িটা থেমে গেছে। তখন বাজছে 10টা 18। সামনে তাকিয়ে সে আর অ্যানকে দেখতে পায় না। বাইরে বের হয়ে দেখতে পায় পুরো বিল্ডিংটাই শুনশান হয়ে গেছে। অর্থাৎ আরিসু গেমের দুনিয়া বর্ডারল্যান্ডে চলে এসেছে। পুরো শহরটাই খালি পড়ে আছে। আরিসু উসাগিকে খুঁজতে খুঁজতে একটা গেম এরিনায় পৌঁছে যায়। ভিতরে ঢুকে সেখানে সে আরও কিছু প্লেয়ারকে দেখতে পায়। এখান থেকেই বর্ডারল্যান্ডের গেম শুরু হয়ে যায়। এই গেমের নাম সেক্রেট ফরচুন। এক এক করে প্লেয়াররা সামনে থাকা বক্সের মধ্যে থেকে একটা করে কাঠি নেবে। সেই কাঠিতে যত নাম্বার থাকবে তত নাম্বার ড্রয়ার খুলে ভাগ্যরাশির একটা কাগজ পাবে। তাতে তাদের ভাগ্য সম্পর্কে লেখা থাকবে। প্রথমে ট্যাটসু নামের একজন ড্রাগ অ্যাডিক্ট গেম শুরু করে। তার ভাগ্যরাশির কাগজে সবচেয়ে ভালো ভাগ্যটা উঠে, তাই সেখানে কিছুই ঘটে না। এখানে কিন্তু কেউই জানে না এটা একটা ডেথ গেম। সবাই এখানে হয়তো প্রথমবারের মতো এসেছে, অথবা আরিসুর মতো যারা দ্বিতীয়বার এসেছে তাদের গেমের দুনিয়া সম্পর্কে কিছুই মনে নেই। নর্মাল গেম ভেবে তারা খেলা শুরু করে। টেটসুর পর আরও একজন প্লেয়ার খেলতে আসে। তার রাশিতে ভালো ভাগ্য লেখা ওঠে, তবে কাগজের নিচের দিকে সে একটা অঙ্ক দেখতে পায়। আরিসু বলে এটার উত্তর হবে 15। পাশে থেকে কেউ বলে 5, কেউ বলে 18। সময় শেষ হয়ে আসছে দেখে মেয়েটা উত্তর দেয় 18। গেম থেকে ভয়েসের মাধ্যমে জানানো হয় সঠিক উত্তর হচ্ছে 15। মেয়েটা দেওয়া উত্তর 18 আর সঠিক উত্তর 15 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। তাই 3টা অগ্নিবাণ চালানো হবে। কেউ তো কিছুই বুঝতে পারে না কি অগ্নিবাণ চালানো হবে আর কোথায় চালানো হবে। তারা আশেপাশে তাকাচ্ছিল। তখনই হঠাৎ করে একটা অগ্নিবাণ এসে মেয়েটার গলায় ঢুকে যায় আর মেয়েটার সাথে সাথেই মারা যায়। এটা দেখে তো বাকি প্লেয়াররা আতঙ্কিত হয়ে যায়। তখনই বাকি 2টা তীর এসে আরেকজন প্লেয়ারের গায়ে লেগে যায়। এবার সবাই বুঝতে পারে এটা হচ্ছে মৃত্যুর খেলা। ভয় পেয়ে একজন দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলে উপর থেকে লেজার পড়ে সাথে সাথেই সে মারা যায়। এবার সবাই ভয়ে ভয়ে সিরিয়াসভাবে খেলতে শুরু করে। একজন প্লেয়ার ভাগ্যরাশির কাগজ বের করলে তাতে প্রশ্ন করা হয় মানুষের সংখ্যা কত হলে তাদের মধ্যে অর্ধেক মানুষের জন্মদিন একই দিনে হবে। 23, 78, 183 আর 365 এই 4টা অপশন দেওয়া হয়। এক একজন এক এক উত্তর দেয়। সময় শেষ হয়ে আসলে প্লেয়ারটা 78-এর উত্তর দিয়ে দেয়, তবে সঠিক উত্তর ছিল 23। 23 আর 78-এর মধ্যে 55-এর পার্থক্য থাকায় 55টা অগ্নিবাণ চালানো হয়। এতে আরও কিছু প্লেয়ার মারা যায়। এভাবেই গেম চলতে থাকে আর ভুল উত্তর দিলে অগ্নিবাণ চালানো হয়। প্রতি রাউন্ডেই অনেক প্লেয়ারের ভয়ঙ্কর মৃত্যু হয়। এসব দেখে আরিসু ধীরে ধীরে আগেরবারের বর্ডারল্যান্ডে আসার সব ঘটনা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় কিভাবে তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করেছিল। এরপর সে অনেকগুলো গেম জিতেছিল আর উসাগির সাথেও দেখা হওয়ার কথা তার মনে পড়ে যায়। আরও কয়েক রাউন্ড খেলার পর তারা হাতে গোনা কয়েকজন বেঁচে থাকে। শেষ প্লেয়ার হিসেবে আরিসু গেম খেলতে যায়। আরিসুর কাগজে প্রশ্ন করা হয় বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত। অনেক ভাবনা চিন্তা করে আরিসু উত্তর দেয় 7.9 বিলিয়ন। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 8 বিলিয়ন। 7.9 বিলিয়ন আর 8 বিলিয়নের মধ্যে মিলিয়নের হিসাবে 100 মিলিয়নের পার্থক্য। তারা ভাবে 100 মিলিয়ন অগ্নিবাণ কিভাবে চালানো সম্ভব। তখনই তারা আকাশে তাকিয়ে আগুনের গোলা তাদের দিকে আসতে দেখে, অর্থাৎ তারা সবাই মারা যেতে চলেছে। তখন আরিসু তার বুদ্ধি খাটিয়ে কিছু একটা উপায় বের করার চেষ্টা করে। সবার কাগজে একটা করে দিক লেখা আছে। যাদের ভাগ্য খারাপ তাদের কাগজে লেখা ওই দিকটাও অশুভ।
টেটসুর ভাগ্য সবচেয়ে ভালো ছিল, অর্থাৎ টেটসুর কাগজে যে দিক লেখা আছে সেদিকে এমন কিছু আছে যাতে তারা বেঁচে যেতে পারবে। তবে টেটসু তার কাগজটা হারিয়ে ফেলেছে। তখন আরিসু ব্যাড লাকের দিকগুলো দিয়ে হিসাব করে বুঝতে পারে উত্তর পশ্চিম দিকই হচ্ছে গুড লাক। তারা দৌড়ে সেখানে চলে যায়, তবে সেখানে বের হওয়ার মতো কোনো দরজা খুঁজে পায় না। তখন আরিসু আবারও এখানে আসার পর থেকে যা যা হয়েছে সেই ব্যাপারে ভাবতে শুরু করে। আরিসু বলে সে এখানে আসার সময় লক্ষ্য করেছে এখানে সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। এই জায়গাটা এত উঁচু হওয়ায় এর নিচে নিশ্চয়ই একটা সুড়ঙ্গ আছে। সবাই মিলে খোঁজাখুঁজি করে সুড়ঙ্গের দরজাটা খুঁজে পেয়ে যায়। ততক্ষণে তীরগুলো খুব কাছে চলে আসে। শেষ মুহূর্তে তারা কোনো মতে সুড়ঙ্গে ঢুকে নিজেদের জীবন বাঁচায়। জীবন বাঁচিয়ে বের হয়ে এসে তারা আরও একটা গেমের বোর্ড দেখতে পায়। 17 কিলোমিটার দূরে আগামীকাল সন্ধ্যায় খেলা শুরু হবে। কয়েকজন প্লেয়ার ভয় পেয়ে বলে এই গেমটা তারা খেলবে না। আরিসু বলে গেম না খেললেও তারা মারা যাবে। এরপর তারা সামনেই জোকারকে দেখতে পায়। এবারের গেম জোকারের গেম। আরিসু তার পকেট থেকে জোকারের কার্ডটা বের করে। বাকি সবার কাছেও এই জোকারের কার্ডটা আছে। তারা বুঝতে পারে এর আগেও একবার তারা এখানে এসে গেম খেলেছিল। এরপর তারা সুপার শপে গিয়ে রাত কাটায়, একে অপরের সাথে পরিচিত হয়, তাদের একটা টিম তৈরি হয়। আমরা জানতে পারি টেটসু নামের লোকটা একজন ড্রাগ এডিক্ট। ড্রাগের কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু তবুও সে ড্রাগ ছাড়তে পারছে না। আর নবু নামের একটা ছেলে তার আশেপাশের মানুষদের সাথে মিশতে পারে না, সবাই তাকে বুলি করে, তাই সে তার হাতের শিরা কেটে আত্মহত্যা করতে চেয়েছিল। সাচিকো মাকিনো একজন হাউসওয়াইফ ছিল। সে তার হাজব্যান্ডের দ্বারা অনেক নির্যাতনের শিকার হতো, তাই সে বিভিন্ন সাপোর্ট গ্রুপের সাথে সেমিনার করত। এমনই একটা সেমিনারে হিপনোটাইজ হয়ে যাওয়ার পর বান্দা নামের সে লোকটাকে সে দেখেছে। বান্দা তাকে জোকারের কার্ড দিয়ে এই দুনিয়ায় ইনভাইট করেছে। এরপর আরিসু বলে একটা তাসের কার্ডে যতগুলো কার্ড থাকে সে তার টিম মিলে সবগুলো গেমে জিতেছিল, তবে কখনোই জোকারের সাথে সামনাসামনি হয়নি। তার মানে এখন তারা জোকারের গেম খেলছে। এভাবে বাকিরাও নিজেদের কাহিনী বলে। আরিসু, সাচিকো, ট্যাটসু, নাৎসু, নবু, কাজুইয়া, শিওন এদের একটা টিম তৈরি হয়ে যায়। পরদিন সন্ধ্যায় তারা আবারও গেম খেলার লোকেশনে পৌঁছে যায়। এবার একটা বিল্ডিংয়ের মধ্যে গেম খেলা হবে। এখানে তারা ছাড়াও আরও অনেক প্লেয়ার্স আছে। গেমের নাম জম্বি হান্ট। এই খেলায় প্রত্যেকটা প্লেয়ারকে 7টা করে কার্ড দেওয়া হবে। প্লেয়াররা নিজেদের কাছে থাকা একই ধরনের যে কয়টা কার্ড থাকবে ততগুলো চাল দিতে পারবে। যার কার্ডের টোটাল নাম্বার বেশি হবে সে জিতে যাবে, আর সে সামনের জনের থেকে একটা কার্ড পেয়ে যাবে। তবে এটাই মেন খেলা না। কার্ডগুলোর মধ্যে 3 ধরনের স্পেশাল কার্ড আছে। একটা হলো জম্বি কার্ড। প্রত্যেকটা গ্রুপে যে কোনো একজনের কাছে জম্বি কার্ড থাকবে, সে হবে জম্বি প্লেয়ার। জম্বি প্লেয়ার জম্বি কার্ড চাল দিলে সামনের প্লেয়ার নিজেও জম্বি হয়ে যাবে। তবে জম্বি হওয়া থেকে বাঁচার একটা উপায় হচ্ছে শটগানের কার্ড ব্যবহার করা। প্লেয়ার যদি জম্বি হয় আর সামনের প্লেয়ার যদি এটা বুঝে যায় এবং শটগানের কার্ড চাল দেয়, তাহলে জম্বি প্লেয়ার মারা যাবে। তবে জম্বি না হলে শটগানের কার্ডের জন্য সামনের প্লেয়ার মারা যাবে না। প্রত্যেকের কাছেই একটা করে শটগান কার্ড থাকবে, আর এই কার্ড একবারই ব্যবহার করা যাবে। 3 নম্বর স্পেশাল কার্ড হচ্ছে ভ্যাকসিন কার্ড। এই কার্ডের মাধ্যমে জম্বি প্লেয়ারকে আবারও সুস্থ করে হিউম্যান বানানো যাবে। তবে ভ্যাকসিন কার্ড সবার কাছে থাকবে না। প্রত্যেকটা গ্রুপের অল্প কিছু প্লেয়ারের কাছে ভ্যাকসিন কার্ড থাকবে। এই দুইভাবে জম্বিদেরকে আটকানো যাবে। মোট 20 রাউন্ড খেলা হবে। গেম শেষে জম্বি আর হিউম্যান প্লেয়ারদের সংখ্যা গণনা করা হবে। যেই প্লেয়ারদের সংখ্যা বেশি হবে তারা গেমে জিতে যাবে, আর বাকিরা মারা যাবে। এছাড়াও 20 রাউন্ডের আগে কেউ যদি তার কাছে থাকা 7টা কার্ডই হারিয়ে ফেলে তবে সে আউট হয়ে যাবে। এরপর 4টা টিম গেম এরিনায় প্রবেশ করে। সবাই টেবিল থেকে নিজেদের কার্ড তুলে নেয়। মাচাতো বলে তাদেরকে অন্য গ্রুপের সাথে খেলা থেকে বিরত থাকতে হবে। তারা নিজেরাই মিল করে 20 রাউন্ড পর্যন্ত খেলবে আর জিতে যাবে। আরিসু বলে আসল সমস্যা হচ্ছে 3টা স্পেশাল কার্ড। তাদেরকে জম্বি ইনফেকশন আটকাতে হবে। জম্বিদের সংখ্যা বেড়ে গেলে হিউম্যানরা হেরে যাবে। নভু আরিসুকে বলে প্রত্যেক গ্রুপে একটা করে জম্বি কার্ড থাকার কথা, তার মানে তাদের টিমের কারো না কারো কাছে জম্বি কার্ড আছে। আরিসু বলে যার কাছে জম্বি কার্ড আছে সে নিশ্চয়ই এই কথা তাদের থেকে লুকিয়ে যাবে, কারণ অন্য হিউম্যান প্লেয়াররা যদি চিনে যায় ওই প্লেয়ার জম্বি, তাহলে শটগান ব্যবহার করে তাকে মেরে ফেলবে। এরপর তারা খেলতে শুরু করে। আরিসু লক্ষ্য করতে থাকে কার কাছে ভ্যাকসিন কার্ড আছে। তাদের টিমে কারো কাছে ভ্যাকসিন কার্ড নেই, তাই ভ্যাকসিন কার্ড খোঁজার জন্য আরিসু অন্য একটা টিমের খোঁজ করে। তখন আরিসু একটা টিমে উসাগিকে দেখতে পায়। তবে আসলে এটা উসাগি ছিল না, এটা একটা অন্য মেয়ে ছিল। অন্য একজনের সাথে গেম খেলতে গিয়ে আরিসু তাকে জিজ্ঞেস করে সে উসাগিকে দেখেছে কিনা। প্লেয়ারটা বলে তার মনে হচ্ছে এটা একটা টুর্নামেন্ট টাইপ খেলা, অর্থাৎ এখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল খেলা হবে। উসাগিকে খুঁজে পেলেও হয়তো আরিসুকে উসাগির বিপরীতে গেম খেলতে হবে। এরপর আরিসু তার টিমমেটদেরকে গিয়ে এই কথা জানায়।
যদি এটা টুর্নামেন্ট টাইপ খেলা হয় তাহলে তাদেরকেও হয়তো একসময় একে অপরের সাথে খেলতে হবে। তখনই পরের রাউন্ডের ঘোষণা করা হয়। একজন মহিলা এসে আরিসুকে টাচ করে। এই গেমে যে যাকে টাচ করে তার সাথে গেম খেলতে হয়। আরিসু সেই প্লেয়ারটাকে নার্ভাস দেখে বুঝে যায় সে জম্বিতে আক্রান্ত হয়েছে। আরিসু বলে এই গেমে জম্বিদের সংখ্যা বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে না। সে ভ্যাকসিনের কার্ড খুঁজে তাকে আবারও হিউম্যান হতে সাহায্য করবে। এখন আরিসুর টিমে 2 জন জম্বি এসেছে। আরিসু তাদের জন্য ভ্যাকসিন কার্ড খুঁজছে। কাজুইয়া, যে এই টিমের সবচেয়ে শক্তিশালী প্লেয়ার, সে বলে জম্বিদেরকে মেরে ফেলাই ঠিক হবে। তখন রে নামের একটা মেয়ে এসে বলে হত্যা না করেও জম্বিদেরকে আটকানো সম্ভব। তারা কয়েকজন হিউম্যান মিলে একটা টিম তৈরি করবে আর তারা অন্যদের সাথে খেলবে। এর মাঝে যারা জম্বি হয়ে যাবে তাদেরকে তারা ভ্যাকসিন খুঁজে আবারও হিউম্যান হতে সাহায্য করবে। যারা জম্বি হয়ে যাবে তাদের থেকে জানবে যে তাদেরকে কোন প্লেয়ার জম্বি বানিয়েছে। সেই জম্বি প্লেয়ারকে তারা শটগান কার্ড দিয়ে ভয় দেখাবে যাতে তারা তাদের সাথে খেলতে না আসে। তারা এমন আরও প্লেয়ারকে তাদের টিমে নিয়ে আসবে। এভাবে হিউম্যানের সংখ্যা বেড়ে যাবে আর জম্বিদের সংখ্যা কমে যাবে। এই প্ল্যান তারা অন্য প্লেয়ারদেরকে গিয়ে জানায়। এইভাবে সবাই এই প্ল্যান জেনে যায় আর হিউম্যানদের একটা টিম তৈরি হয়। তারা ভ্যাকসিন আছে এমন প্লেয়ারদের নাম লিস্ট করে রাখে। হিউম্যানরা শুধু হিউম্যানদের সাথেই খেলবে আর জম্বিরা জম্বিদের সাথে খেলবে। এতে জম্বিদের সংখ্যা বাড়তে পারবে না। এদিকে হিউম্যান টিমের লিডারকে একজন প্লেয়ার এসে বলে তারা যদি তাদের টিমের জম্বি হয়ে যাওয়া প্লেয়ারদের থেকে ইনফরমেশন নিয়ে যারা তাদেরকে জম্বি বানিয়েছে তাদেরকে মেরে ফেলে তাহলে জম্বিদের সংখ্যা অনেক কমে যাবে। অলরেডি তাদের টিমের একজন প্লেয়ার জম্বি হয়ে ফিরে এসেছে। তার থেকে ইনফরমেশন নিয়ে যে তাকে জম্বি বানিয়েছে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজুইয়া গিয়ে সেই জম্বি প্লেয়ারটাকে হত্যা করে ফেলে। তবে আরিসু আর টিম মেম্বাররা লিডারের এই হত্যাকাণ্ডের সাথে হাত মেলায় না। এদিকে জম্বি প্লেয়াররা আতঙ্কিত হয়ে যায়। তারা পালাতে শুরু করে। খেলতে গিয়ে আরিসুর একজন টিমমেট মাসাতো নিজেও জম্বি হয়ে যায়। এটা জানতে পেরে লিডার নবুকো মাসাতোকে যে জম্বি বানিয়েছে সেই প্লেয়ারটাকে শটগান কার্ড ব্যবহার করে মেরে ফেলতে বলে। টেটসু আর আরিসু লিডারকে এই কাজ করতে বাধা দেয় কারণ নবু অনেক ছোট। তবে তাতে কোনো লাভ হয় না। লিডার আরিসুকে জিজ্ঞেস করে আরিসু কি এর আগে কাউকে গেমে হত্যা করেনি। তখন আরিসু তাদের কথা মনে পড়ে যায় যারা তার কারণে মারা গিয়েছিল। এরপর নবু সেই জম্বি প্লেয়ারটার সাথে গেম খেলতে যায়। শটগান চাল দিলে সামনের প্লেয়ারটা মারা যায়। এভাবেই কন্টিনিউয়াসলি তারা গেম খেলতেই থাকে। এক পর্যায়ে একটা জম্বি প্লেয়ার নবুকেও জম্বি বানিয়ে ফেলে। তারা প্লেয়ারটাকে ধরে নিয়ে আসে। তবে নবু তাদের থেকে এই কথাটা লুকিয়েছে। লিডার বুঝতে পারে এখন অনেকেই জম্বি হয়ে গেছে যারা স্বীকার করছে না। একটা প্লেয়ার বলে রে নামের যে মেয়েটা তাদেরকে একত্র করেছে হতে পারে সে নিজেই প্রথম জম্বি ছিল অথবা সে জম্বিদের হয়ে কাজ করছে। তখন লিডার সকল জম্বি প্লেয়ার এমনকি তাদের টিমের প্লেয়ার যারা জম্বি হয়ে গেছে তাদেরকেও মেরে ফেলতে বলে। এটা শুনে আরিসুর টিমমেট মাসাতো যে জম্বি হয়ে গিয়েছিল সে দৌড়ে পালাতে শুরু করে। তবে হিউম্যান প্লেয়াররা মাসাতোকে ধরে ফেলে আর রেকেও তারা খুঁজে পেয়ে যায়। পরের রাউন্ড শুরু হলে লিডার রেকে গেম খেলার জন্য টাচ করে। অন্যদিকে আরিসু নবুর সাথে গেম খেলতে বসে। নবু যেহেতু এখন একজন জম্বি তাই সে আরিসুকে জম্বি বানানোর জন্য জম্বির কার্ড চাল দেওয়ার চিন্তা করে। আরিসু বলে সে জেনে গেছে নবু এখন একজন জম্বি। এরপর আরিসু নবুকে কোনো একটা প্ল্যান বলে। এদিকে রে আর লিডার খেলার সময় রে বলে জম্বি হওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ এতগুলো রাউন্ড শেষে জম্বিদের সংখ্যা এখন অনেক বেশি। তাই রে লিডারকে জম্বি হওয়ার জন্য অফার দেয়। তবে লিডার রেকে মারার জন্য শটগানের চাল দেয়। অন্যদিকে আরিসুর টিমের মাসাতো যে জম্বি ছিল সে একজন হিউম্যানের হাতে মারা যায়। আরিসু আর নবু এসে দেখতে পায় মাসাতো মারা গেছে, তার মানে রেও মারা গেছে। আরিসু নবুকে প্ল্যান মতো কাজ করতে বলে। জম্বিদেরকে হত্যা করে হিউম্যানরা নিজেদের বিজয় উদযাপন করতে শুরু করে। তবে লিডার ফিরে এসে বলে রে তাকে বোকা বানিয়েছে, তার মানে রে আসলে জম্বি না। তাই সে লিডারের শটগানের কার্ডেও মারা যায়নি। গেম শেষ হওয়ার আর মাত্র 2 রাউন্ড বাকি আছে। তখন হিউম্যানরা জম্বিদেরকে মারার জন্য খুঁজতে শুরু করে। এদিকে আরিসু রে এর সাথে গেম খেলতে বসে। আরিসু রেকে জিজ্ঞেস করে তার কি মনে হয় কারা জিতবে, জম্বি নাকি হিউম্যান। রে বলে তার বিশ্বাস জম্বিরাই জিতবে। তখন আরিসু বলে তার ধারণা রে জম্বি না, এই কারণেই সে লিডার ইকোনোর সাথে খেলার পরেও এখনও বেঁচে আছে। লিডারের শটগানের কার্ডে সে মারা যায়নি। তখন রে একটা নর্মাল কার্ড শো করে বলে আরিসু কেন তার সাথে খেলছে। আরিসু বলে সে রেকে বাঁচাতে চাইছে। এই বলে সে একটা কার্ড শো করে। আমরা দেখতে পাই আরিসুর কার্ডটা হচ্ছে একটা জম্বি কার্ড। তার মানে আরিসু অনেক আগেই জম্বি হয়ে গিয়েছিল। জম্বি কার্ড চাল দেওয়ার কারণে রে নিজেও জম্বি হয়ে যায়। আরিসু জিজ্ঞেস করে জম্বিরা জিতবে যেন সে কেন জম্বি হলো না। রে বলে প্রথমে তার মনে হয়েছিল জম্বিরা জিতবে, কিন্তু হিউম্যানরা যখন মায়া দয়া ভুলে জম্বিদের খুন করতে শুরু করেছিল তখন তার মনে হয়েছে হিউম্যানরাই জিতবে।
আরিসু চলে যাওয়ার সময় রে জিজ্ঞেস করে, আরিসু কখন থেকে জম্বি? আরিসু বলে সে খেলার প্রথম থেকেই জম্বি। তার মানে আরিসুর টিমের জম্বি কার্ডটা আরিসুর কাছেই ছিল। এরপর আরিসু তার টিমমেটদের সাথে দেখা করতে যায়। ইতিমধ্যে আরিসু আর নোবু প্ল্যান করে তাদেরকে জম্বি বানিয়ে দিয়েছে। এখন শুধু ট্যাটসু আর কাজুইয়া বাকি আছে। ড্রাগ না পেয়ে ট্যাটসুর পাগলের মতো অবস্থা হয়ে যায়। কাজুইয়া তো হিউম্যানদের হয়ে খেলছিল। কাজুইয়া নোবুকে হিউম্যানদের কাছে ধরিয়ে দিতে চায়। তবে শেষ রাউন্ড শুরু হলে প্ল্যান করে আরিসু ট্যাটসুকে টাচ করে আর নোবু কাজুইয়াকে টাচ করে। আরিসু ট্যাটসুকে জম্বি বানিয়ে দেয়। এটা দেখে তো ট্যাটসু আতঙ্কিত হয়ে যায়। তখন আরিসু ট্যাটসুকে তার উপর বিশ্বাস রাখতে বলে। অন্যদিকে নোবু কাজুইয়াকে জম্বি বানিয়ে দেয়। কাজুইয়া হতাশ হয়ে গেলে নোবু বলে জম্বিরাই জিতবে। এরপর ফলাফল ঘোষণা করা হয়। জম্বিদের সংখ্যা হয় 32 আর হিউম্যানদের সংখ্যা হয় 13। এতে জম্বিরা এই গেমে জিতে যায় আর হিউম্যানরা হেরে যায়। হেরে যাওয়া 13 জন প্লেয়ারকে মেরে ফেলা হয়। এই খেলায় আরিসু তার একজন টিমমেট মাসাতোকে হারায়। রেকে দেখে তারা রেকে তাদের টিমের সাথে আসতে বলে। রে টিমে যুক্ত হয়। 2 দিন পর সন্ধ্যায় পরের গেম শুরু হবে। তারা একটা জায়গায় রেস্ট নিতে আসে। আরিসু এক জায়গায় মন খারাপ করে থাকায় নাৎসু বলে আরিসু ঘুমাচ্ছে না কেন? শিয়ন বলে হয়তো আরিসু তার ওয়াইফ উসাগির জন্য মন খারাপ করে আছে। আরিসু আকাশের দিকে তাকিয়ে উসাগির কথা মনে করে। তখনই আমরা উসাগিকে দেখতে পাই। উসাগি আর রিউজি একসাথে বর্ডারল্যান্ডে আছে। তারা একটা লেজার গেম খেলছে। সামনে থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে লেজার আসছে। যারা লেজার ডজ করতে পারছে তারা বেঁচে যাচ্ছে, তবে যাদের গায়ে লেজার লাগছে তারা মারা যাচ্ছে। রিউজি অন্যদেরকে মেরে নিজে বেঁচে যাচ্ছে। উসাগি রিউজিকে এমন সেলফিশভাবে খেলতে মানা করে। এভাবেই কিছুক্ষণ খেলার পর রিউজি আর উসাগি এই গেমে জিতে যায়। এরপর আমরা ইয়াবা আর বান্দা নামের সেই 2 প্লেয়ারকে দেখি, যারা আগেরবার বর্ডারল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা মূলত আরিসুকে এই গেমে ফিরিয়ে আনার জন্য রিউজিকে ব্যবহার করেছে। রিউজিকে দিয়ে উসাগিকে ভুল বুঝিয়ে এখানে এনেছে। আর উসাগিকে বাঁচানোর জন্য আরিসু আবারও বর্ডারল্যান্ডে ফিরে এসেছে। আরিসু বর্ডারল্যান্ডের গ্রেটেস্ট প্লেয়ার। আরিসুকে ছাড়া গেম জমতো না। আর সে বর্ডারল্যান্ডের সিটিজেন হওয়ার জন্য পারফেক্ট। তাই বান্দা আরিসুকে বর্ডারল্যান্ডে ফিরিয়ে এনেছে। এরপর উসাগি আর রিউজি সহ বেঁচে যাওয়া প্লেয়াররা নির্দিষ্ট সময়ে পরবর্তী গেম খেলতে চলে যায়। এবার তারা গেম খেলার জন্য একটা ট্রেনে ওঠে। গেমের নাম রানওয়ে ট্রেন। এই ট্রেনটা ড্রাইভার ছাড়া চলছে। তারা যদি শেষ বগি থেকে একেবারে সামনে থাকা ইঞ্জিন বগিতে পৌঁছাতে পারে তাহলে ট্রেন থামিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারবে। এক বগি পার করার পর আগের এবং পরের বগির দরজা অফ করে দেওয়া হবে, অর্থাৎ পালানোর কোনো উপায় থাকবে না। ইঞ্জিন রুমে যাওয়ার জন্য তাদেরকে মোট 8টা বগি পার করতে হবে। তবে টুইস্ট হচ্ছে এই 8টা বগির যে কোনো 4টাতে অক্সিজেন গ্যাস আর যে কোনো 4টাতে বিষাক্ত গ্যাস ছাড়া হবে। তাদের সবাইকে একটা করে গ্যাস মাস্ক আর 5টা করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। কোন বগিতে বিষাক্ত গ্যাস আছে এটা গেস করে তাদেরকে বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য মাস্ক আর সিলিন্ডার লাগাতে হবে। যেহেতু বগি হচ্ছে 8টা আর সিলিন্ডার হচ্ছে 5টা, তাই তাদেরকে বুঝে শুনে সিলিন্ডার ব্যবহার করতে হবে। প্রথম বগিতে গিয়ে তারা খাঁচায় একটা পাখি দেখতে পায়। পাখিটা যদি মারা যায় তাহলে তারা বুঝবে গ্যাস বিষাক্ত ছিল। মাস্ক পরবে কি পরবে না ডিসাইড করার জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হয়। প্রথম রাউন্ডে সবাই মাস্ক পরে একটা সিলিন্ডার ব্যবহার করে ফেলে। এরপর উপর থেকে গ্যাস ছাড়া হয়। তবে তারা দেখতে পায় খাঁচায় থাকা পাখিটা মারা যায়নি, মানে এই বগিতে বিষাক্ত গ্যাস ছিল না। এবার তাদের কাছে 4টা সিলিন্ডার বাকি আছে আর তাদেরকে 4টা বিষাক্ত বগি পার করতে হবে। অর্থাৎ একবারও যদি তারা ভুলভাবে সিলিন্ডার ব্যবহার করে তাহলে নিশ্চিতভাবে মারা যাবে। এরপর গ্যাস বের করার জন্য কিছুক্ষণের জন্য বগির দরজা খুলে দেওয়া হয়। পরের বগির দরজাটাও খুলে যায়। সবাই পরের বগিতে চলে যায়। এবারও তারা আরও একটা সিলিন্ডার ব্যবহার করার ডিসিশন নেয়। সবাই সিলিন্ডার ব্যবহার করার পর গ্যাস ছাড়া হয়। এবার খাঁচায় থাকা পাখিটা মারা যায়, অর্থাৎ এই বগিতে বিষাক্ত গ্যাস ছিল। এখন তাদের কাছে সিলিন্ডার আছে 3টা এবং তাদেরকে 3টা বিষাক্ত বগি পার করতে হবে। পরের বগিতে তারা কিছুক্ষণ তর্ক বিতর্ক করে শেষমেশ সিলিন্ডার ব্যবহার না করার ডিসিশন নেয়। গ্যাস ছাড়ার পর পাখিটা মারা যায় না, অর্থাৎ তারা বেঁচে যায়। এবার তাদেরকে 3টা সিলিন্ডার ব্যবহার করে আরও 5টা বগি পার করতে হবে, যার যে কোনো 3টাতে বিষাক্ত গ্যাস থাকবে। সেই মুহূর্তে তাদের ট্রেনের পাশের লাইনে আরও একটা ট্রেন আসে। তাদের সামনেই সেই ট্রেনে বিষাক্ত গ্যাসে মাস্ক না পরায় অনেকজন প্লেয়ার মারা যায়। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। এরপর লাইন আলাদা হয়ে ট্রেন 2টা 2 দিকে চলে যায়। এরপর প্লেয়াররা পরের বগিতে চলে যায়। রিউজি বলে একবারও যদি তাদের ভুল হয় তাহলে মৃত্যু নিশ্চিত, তাই ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। এতজন মানুষকে হত্যা করার মতো গ্যাস রিলিজ করতে হলে বড় একটা ট্যাঙ্কের প্রয়োজন হবে, অর্থাৎ যে বগিতে বিষাক্ত গ্যাস থাকবে সেই বগির উপরেই এই ট্যাঙ্ক রাখা হবে। এতে নর্মাল বগি থেকে বিষাক্ত গ্যাস রাখা বগির কিছু একটা অবশ্যই পার্থক্য থাকবে। তখন একজন প্লেয়ার এসে বলে সে পুরোপুরি শিওর না,
তবে সে যে মডেলের ট্রেন সম্পর্কে জানে তাতে ট্রেনের ছাদের উপর প্যান্টোগ্রাফ লাগানো থাকে, যার মাধ্যমে ট্রেনে ইলেকট্রিসিটি আসে। প্যান্টোগ্রাফ ছাদের অনেক জায়গা দখল করে। তার মনে হচ্ছে এই বগিতে প্যান্টোগ্রাফ লাগানো নেই, তার মানে ছাদে বিষাক্ত গ্যাস ট্যাঙ্ক রাখার মতো যথেষ্ট জায়গা আছে। তার কথায় বিশ্বাস করে প্লেয়াররা নিজেদের মাস্ক পরে সিলিন্ডার ব্যবহার করে। তবে কিছু প্লেয়ার ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়ে সিলিন্ডার ব্যবহার করে না। গ্যাস ছেড়ে দেওয়ার পর তারা দেখতে পায় খাঁচার পাখিটা মারা গেছে। এর পরপরই মাস্ক না পরা প্লেয়ারগুলো বিষের প্রতিক্রিয়ায় ভয়ঙ্করভাবে মারা যায়। 5 নম্বর বগিতে গিয়ে সেই প্লেয়ারটা বলে, এই বগিতে নিশ্চয়ই প্যান্টোগ্রাফ লাগানো থাকবে, তার মানে এই বগির ছাদে বিষাক্ত গ্যাস ট্যাঙ্ক রাখার জায়গা নেই। তাই সবাই সিলিন্ডার ব্যবহার না করার ডিসিশন নেয়। সময় শেষ হলে গ্যাস রিলিজ করা হয়। এবার খাঁচার পাখিটা মারা যায় না, তারা সবাই আবারও বেঁচে যায়। 6 নম্বর বগিতে গিয়ে এতক্ষণে সে ট্রেন বিশেষজ্ঞ প্লেয়ার বলে, সে এই ট্রেনটাকে যেই মডেলের ভেবেছিল এটা সেই মডেলের ট্রেন না। এই ট্রেনে প্যান্টোগ্রাফ লাগানোর জন্য আলাদা জায়গা থাকে, তার মানে যে কোনো বগিতেই বিষাক্ত গ্যাস থাকতে পারে। এটা শুনে তো সবার মাথা খারাপ হয়ে যায়। তার মানে এতক্ষণ তারা সম্পূর্ণ ভাগ্যের জোরে বেঁচে এসেছে। এই গেমে বুদ্ধি খাটানোর কোনো উপায় নেই, এটা একটা লাক গেম। তাদের কাছে সিলিন্ডার আছে 2টা আর বগি পার করতে হবে 3টা, যা 2টাতে বিষাক্ত গ্যাস থাকবে। ভাগ্যের উপর ভরসা করে উসাগি 6 নম্বর বগিতে মাস্ক আর সিলিন্ডার ব্যবহার করে। উসাগিকে দেখে বাকিরাও মাস্ক পরে নেয়। গ্যাস রিলিজ করা হয়। তখন দেখা যায় খাঁচায় থাকা পাখিটা এখনো বেঁচে আছে। তার মানে এই বগিতে বিষাক্ত গ্যাস ছিল না। তাদেরকে আরও 2টা বগি পার করতে হবে। সেই 2 বগিতে বিষাক্ত গ্যাস আছে। এবার তারা কি করবে, কিভাবে এই গেমটা পার করবে, নাকি তারা মারা যাবে? পার্ট 1 এখানেই শেষ হয়। সিরিজে টোটাল 6টা এপিসোড আছে। আজকের পর্বে 3টে এপিসোড এক্সপ্লেন করলাম। খুব দ্রুতই বাকি 3টা এপিসোডের এক্সপ্লেন নিয়ে চলে আসবো। যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে পার্ট 2 লিখে দিও। তো এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।